হ্যালো মাই ডিয়ার অল স্টুডেন্ট, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব ক্লাস 9-এর 2024 রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইয়ের 8 নং স্কুল করব, চিত্তরঞ্জন হাই স্কুল পুরুলিয়া। তোমরা পেয়ে যাবে পেজ নং 173 পেজে। তো দেখো, ভিডিওটা শুরু করার আগে শুধু একটা কথাই বলবো, প্রত্যেকটা প্রশ্ন আমি এমনভাবে ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দেবো, আশা করছি এই ভিডিওটা দেখার পর তোমার এই 8 নং স্কুলের কোনো প্রশ্ন কঠিন মনে হবে না। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। তো ভিডিওটা দেখতে থাকো, চলো শুরু করছি, কথা বাড়াচ্ছি না। দেখো, একের রোমান সংখ্যা একে বলেছে পাই এবং 22/7 দুটি মূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যা, পাই মূলদ এবং 22/7 অমূলদ সংখ্যা, পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। তো চারটা অপশনের মধ্যে কোনটা হবে? তো দেখো আমি লিখে নিচ্ছি। পাই এবং 22/7। তো আমরা জানি পায়ের মান আমরা জানি 3.1428 ডট ডট এইরকম আসে, ঠিক আছে, যেটা হয় অসীম ও অনাবৃত। তাহলে পায়ের যে মানটা আসে সেটা কি হয়? 3.1428 ডট 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 চলতে থাকে, যেটা হয় অসীম ও অনাবৃত। সেটাকেই আমরা পায়ের মানটাকে 22/7 ধরে কিন্তু অঙ্ক করি, কিন্তু প্রকৃতপক্ষে পায়ের মান কিন্তু এটা, যেটা হয় অসীম এবং অনাবৃত। তাহলে অসীম এবং অনাবৃত মানেইটা কি? পাইটা হলো অমূলদ সংখ্যা, কারণ আমরা জানি অসীম এবং অনাবৃত মানেই হয় অমূলদ সংখ্যা। আর এখানে কি আছে? 22/7 আছে। তাহলে 22/7 যে আছে এটাকে আমরা p/q আকার লিখতে পারি, যেখানে পিটা কি বলতো? পিটা হলো, এখানে কি পিটা হলো 22, আর কিউটা কি? কিউটা হলো 7, আর কিউ নট ইকুয়াল টু 0। তাহলে 22/7টাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারলাম, অর্থাৎ 22/7 হলো মূলদ সংখ্যা। তাহলে বুঝলে যে পাই হলো অমূলদ সংখ্যা এবং 22/7 হলো মূলদ সংখ্যা। তাহলে এখানে কোথায় আছে? এখানে আছে ডি নং অপশন আছে, পাই অমূলদ সংখ্যা এবং 22/7 মূলদ সংখ্যা। দুইয়ের দাগে আছে 4 × 5 এর পাওয়ারে আছে x ইকুয়াল টু 500 হলে x এর পাওয়ার x এর মান কত? আমরা প্রথমে হোলের আগে এইটুকু তুলে নেব। তো দেখো, হোলের আগে যা ছিল আমি তুলে নিয়েছি, এখান থেকে আমরা এক্স এর মান বের করবো, ঠিক আছে। তো কিভাবে বের করব? এখানে 5-এর পাওয়ার এক্সটাকে বা পাশে রাখবো, আর এখানে 4টা এখানে গুণ আকারে আছে, ও পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 500 কি হবে? 4 হবে, ঠিক আছে। তাহলে 5-এর পাওয়ার এক্স ইকুয়াল টু 4 দিয়ে আমরা কি করব? এই 500কে ভাগ করব। তাহলে 4 অক্ষে 4 থাকবে কত? 10, 4 দুগুণে 8, 9 10, মানে 4 5 20 হবে 125। তোমরা ভাগ করে দেবে। তাহলে এখানে আছে 5-এর পাওয়ার এক্স ইকুয়াল টু 125কে আমরা এখন ভাঙাবো। দেখো, 125কে যদি আমরা ভাঙাই 5 দিয়ে, তাহলে 5 25 125, আবার 5 দিয়ে যদি ভাগ করি 5 5 25, অর্থাৎ 125কে আমরা কি লিখতে পারি? 5-এর মাথায় কিউব লিখতে পারি। তাহলে 5-এর মাথায় কিউব, এবার মূল সংখ্যাটা মনে মনে আমরা বাদ দিয়ে দেবো, পাওয়ারটা সমান করে দেবো। তাহলে x ইকুয়াল টু 3, মানে এখানে যখন মূল সংখ্যাটা একই আসবে তখন আমরা এটাকে মনে মনে বাদ দিয়ে পাওয়ারটাকে সমান করে দেবো, ঠিক আছে। তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম। আমাদের বের করতে বলেছে x এর পাওয়ার x এর মান। তো দেখো, প্রশ্নটা আমাদের বের করতে বলেছে এক্স এর পাওয়ার এক্স এর মান। তাহলে এক্স মানে কত আমরা বের করলাম? 3। তাহলে আবার এখানে এক্স আছে, এক্স মানে 3, তাহলে 3-এর পাওয়ার 3 মানে কত? 3 হলো 3টা। তাহলে 3টা 3 যদি গুণ করি কত হবে? 3 3 9, 3 নং 27, তার মানে আনসার আসবে 27। তাহলে তোমরা দেখেই নাও যেটা কত নং অপশন সঠিক হবে? ডি নং অপশন সঠিক হবে। তাহলে এটা কত? ডি সঠিক। এরপরে আছে 3-এর দাগে 2x + 3y = 0 সমীকরণে লেখো চিত্রটি। এখানে 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে? তো আমরা প্রথমে সমীকরণটা তুলে নেব। তো দেখো, আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো এখান থেকে আমরা x এর মান বের করে নেব, ঠিক আছে। তো +3yটা এই পাশে আসলে হবে -3y, বা x সমান সমান আসবে -3y/2। তাহলে এবার আমরা কি করব? কতগুলো বিন্দুর স্থানাঙ্কটা বের করে নেব। দেখো, আমরা x এর মান, y এর মান এখানে বসিয়ে বসিয়ে, হ্যাঁ, বিন্দু স্থানাঙ্ক বের করে নেবো। দেখো, এখানে এক্স, এটা ওয়াই। মনে করো আমি যদি ওয়াই এর জায়গায় 0 বসাই, তাহলে এক্স এর মান কত আসবে? দেখো, এখানে যদি 0 বসাই, শূন্যের সঙ্গে -3 কি হবে? গুণ হবে। গুণ হয়ে কত আসবে? 0 হবে। আর 0 দিয়ে আমরা কোনো সংখ্যা ভাগ মানে কি? এই পুরোটাকে কি 0 হয়ে যাবে। তার মানে ওয়াই এর মান 0 বসালে এক্স এর মানটাও 0 আসবে। একই রকমভাবে দেখো, আমি এখানে রাফে বুঝিয়ে বুঝিয়ে করি, তাহলে বুঝতে পারবে। তো মনে করো আমি ওয়াই এর মান আমি 4 ধরলাম। কত ধরলাম? 4 ধরলাম। তাহলে এখানে 4 বসাবো, -3 × 4/2, তাহলে কেটে দেবো। কত আসবে? 2 দুগুণে 4, তাহলে গুণ করে দিলে আসবে -6। তাহলে 4 বসালে আসবে এক্স এর মান -6। এবার মনে করো আমি ওয়াই এর জায়গা বসালাম যে 8 বসালাম। তাহলে ওয়াই জায়গা কত বসালাম? 8। এখানে যদি ওয়াই জায়গা 8 বসাই, তাহলে 2 দিয়ে কাটলে কত আসবে? 4 দুগুণে 8, তাহলে 3 4 কত আসবে? 12 আসবে। তার মানে -12। তাহলে বিন্দুগুলো স্থানাঙ্ক 0,0, -6,4 আর হলো -12,8 এটা এলো।
তো এবার এটাকে আমরা বসিয়ে দেব গ্রাফে। দেখো এটা হলো এক্স অক্ষের নেগেটিভ দিক, আর এটা হলো পজিটিভ দিক, আর এটা হলো ওয়াই অক্ষের নেগেটিভ দিক, এটা হলো পজিটিভ দিক, ঠিক আছে। তো এটা হলো মূল বিন্দু 0,0। তো দেখো এখানে আছে প্রথমে 0,0, তার মানে এখানেই থাকবে। তারপরটা হচ্ছে -6,4, তাহলে -6 মানে কি এক্স অক্ষের নেগেটিভ দিক দিয়ে যাব, যাওয়ার পর ওয়াই যেহেতু পজিটিভ আছে তাই আমাদের ওপরের দিকে উঠবো, ঠিক আছে। ওপরের দিকে উঠে মনে করো ধরে নিলাম এখানে আসলো। তারপরটা কি আছে -12,8, তাহলে -12 মানে কি আমাদের এক্স অক্ষের এই দিকে যেতে হবে, ঠিক আছে। তো এই দিকে যদি যাওয়ার পর মনে করো -12 মানে কি ধরো গুনে গুনে এখানে আসলাম, তাহলে ওপর দিকে কত আসতে হবে, ওপরের দিকে আসতে হবে 8 ঘর। তাহলে এবার গুনে 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 মনে করো আমি 8 ঘর মানে এই যে এখানে আসলাম, ঠিক আছে। তো এবার বা এই যে এখানে আসলাম, যেহেতু আমি হাত দিয়ে করছি তাহলে তাই একটু ম্যাচ হচ্ছে না। এবার এটাকে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে এটা বলো তো, এটা হবে মূল বিন্দুগামী। দেখো মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যাচ্ছে, বুঝলে। তাহলে এখানে এই সমীকরণের লেখচিত্রটা হবে মূল বিন্দুগামী, অর্থাৎ সি নং অপশনটা সঠিক হবে। তাহলে ঠিক আছে, তাহলে 1-এর সি সঠিক। 4-এর দাগে x,-7 এবং 3,-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব 5 একক হলে x এর মানগুলি হলো। দেখো যখন কোনো বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব বয়ে দেওয়া থাকবে তখন তোমরা কি করবে, তোমরাও ওই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করবে, বের করে নিয়ে এটার সঙ্গে সমান করে দেবে, তাহলেই x এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তো দেখো আমি লিখে নিয়েছি x,-7 এবং 3,-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব সমান সমান √। আমরা দুটো বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব সূত্রটা কি জানি, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার। তো x1 y1 কোনটা, x2 y2 কোনটা, দেখো আমি তোমাদের বোঝার সুবিধাতে আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ। তো এটাকে x ধরবো, এটাকে y, এটাকে x, এটাকে y, যেহেতু প্রথমে আছে তাই 1 1, এটাকে 2 2 ধরবো, ঠিক আছে। তো বোঝার সুবিধাতে লিখে নিলাম। তোমরা যদি না বোঝো তাহলে পরীক্ষা হলে কী করবো বলো তো, রুল দিয়ে নিচে নিচে লিখে নেবে, তারপর সেটাকে রাবার দিয়ে মুছে দেবে, ঠিক আছে। দেখো √। x1 মানে কি আছে, x আছে, মাইনাস x2 বলতে কত আছে 3 তার স্কোয়ার প্লাস y1 বলতে -7 মাইনাস y2 বলতে -3, তাহলে এই মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে +3 তার স্কোয়ার সমান সমান √। এখানে থাকবে x - 3 তার স্কোয়ার প্লাস এখানে মাইনাসে প্লাসে কী হবে, মাইনাস হবে, তাহলে বিয়োগ করে দিলে কত আসবে 4 আসবে, আর চিহ্ন সবসময় বড় সংখ্যার সামনেটা থাকবে, ঠিক আছে। তো √। এখানে যা আছে আমি তাই লিখে নিচ্ছি, আর প্লাস এখানে মাইনাসের উপর স্কোয়ার মানে দুটো মাইনাস গুণ করবো, দুটো মাইনাস যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাস আসবে প্লাস, তাই তো, ওই প্লাস আর এই প্লাস গুণ করে দিলে প্লাসই থাকবে, আর 4 স্কোয়ার মানে 4 4 16। তাহলে আমাদের হিসেবে x,-7 এবং 3,-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব হলো এটা, আর বইয়ে x,-7 এবং 3,-3 বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব বলা আছে 5 একক। তাহলে আমরা এটার সঙ্গে ওটা সমান করে নেব, তাহলে লিখে নেব প্রশ্নানুসারে কমা √, x-3 তার স্কোয়ার প্লাস 16 = 5। এটাই নিয়ম, বইয়ে যেটা দেওয়া থাকবে তোমরা সেটাই বের করে সেটার সঙ্গে সমান করে দেবে, তাহলে অঙ্কটা অটোমেটিক হয়ে যাবে। তো আমরা এই √টাকে তাড়াবো, √টাকে তাড়াতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে বর্গ করতে হবে। তাহলে লিখব উভয় পক্ষে বর্গ করে পাই, যদি বর্গ করে দিই তাহলে এই √টা উঠে যাবে। দেখো x-3 তার স্কোয়ার প্লাস আছে 16, এই পুরোটার মাথায় আসবে স্কোয়ার, আর এখানে আসবে 5-এর মাথায় স্কোয়ার। তাহলে এই স্কোয়ারটা কী করবো বলো তো, এই √টাকে তুলে দেবে, তাহলে কি থাকবে এখানে x-3 তার স্কোয়ার প্লাস 16 থাকবে সমান সমান 5-এর স্কোয়ার মানে কী হবে 25। তো আমি এটা পরের লাইনে লিখে নিচ্ছি। তো দেখো আমি লিখে নিয়েছি বা x-3 তার স্কোয়ার সমান সমান এখানে আছে 25 আর প্লাস 16টা পাশে আসলে হবে -16, বা x-3 তার স্কোয়ার সমান সমান এখানে বিয়োগ করে দিলে কত আসবে বলো তো 9, বা এই পুরোটাকে মনে মনে x ধরো। অনেকেই কী করে এখানে সূত্র প্রয়োগ করে, সূত্র প্রয়োগ করলেও হবে, আবার সূত্র প্রয়োগ না করলেও হবে। মনে করো এখানে এই পুরোটাকে যদি x ধরি তাহলে x এর স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার উঠে গেলে কী হয় আমরা জানি প্লাস মাইনাস √, হয়, ঠিক আছে। তো এভাবে করলে হবে সূত্র প্রয়োগ। আচ্ছা ঠিক আছে, আমি সূত্র প্রয়োগ করেই করছি, ঠিক আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো a - b তার হোল স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করি স্কোয়ার - 2ab প্লাস বি স্কোয়ার হয়। তো আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে a স্কোয়ার বলতে x এর মাথায় স্কোয়ার, স্কোয়ার -2a বলতে x, b বলতে 3 প্লাস কী হবে b স্কোয়ার, অর্থাৎ 3-এর মাথায় স্কোয়ার সমান সমান এখানে 9 9ই থাকবে। তো এখানে কী হবে x স্কোয়ার -6x প্লাস 3 স্কোয়ার মানে কত 9, ঠিক আছে, বা x স্কোয়ার -6x সমান সমান 9 প্লাস 9 ওপাশে গেলে হবে -9, বা x স্কোয়ার -6x = হবে 0।
তো আমরা কি করব, এখান থেকে এক্স কমন নিয়ে নেবো, ঠিক আছে। যেহেতু এক্স এখানে দুটো আছে, এখানে একটা আছে, তার মানে একটা করে কমন আছে, তাহলে এক্স যদি এখান থেকে একটা নেই তাহলে আরেকটা এক্স থাকবে, আর এখান থেকে এক্স নিয়ে নিলে কী থাকবে, 6 থাকবে। তো তোমরা যদি গুণ করে দাও, দেখো আবার আগের লাইনটা আসবে, এক্স স্কোয়ার মাইনাস 6x, বুঝলে, ইকুয়াল টু 0। আমরা ফার্স্ট ব্র্যাকেটে থাকলে পুরো সংখ্যাটাকে সবসময় একটা সংখ্যা ধরবো, তাহলে এখানে একটা সংখ্যা আর এখানে একটা সংখ্যা, তাহলে দুটো সংখ্যার মাঝখানে কী আছে, গুণ আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল যখন শূন্য হয় তখন তারা কী হয়, পৃথকভাবে শূন্য হয়, মানে আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এক্স ইকুয়াল টু একবার হবে 0, অথবা এক্স মাইনাস 6 একবার হবে 0। তাহলে এখান থেকে এক্সের মান বের করে নিলে -6টাও বসে গেলে +6। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সের মান 6 এবং কি 0 এই দুটো। তাহলে এখানে দেখো 0 অথবা 6 কোথায় আছে, এই দেখো এ নং অপশন আছে 0 অথবা 6, তার মানে এটা সঠিক হবে, ঠিক আছে। 5-এর দাগে আছে 4x + 3y = 7 এবং 7x - 3y = 4 সমীকরণ দ্বয়ের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, না কোনোটাই নয়। তো এই দুটো সমীকরণের মধ্যে কি আছে এটা বের করার আগে আমরা প্রথমে সমীকরণ দুটো তুলে নেব। তো দেখো আমি সমীকরণ দুটো তুলে নিয়েছি, দুপাশে তুলে নিয়েছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে প্রথমে আমরা এটা করব, 4x + 3y +7টা এই পাশে আসলে হবে -7 = 0। তাহলে এই পাশে কি হলো, 0 আসলো। তো আমরা 0 আনবো দুটো সমীকরণের ক্ষেত্রেই। তাহলে 7x - 3y +4টা এই পাশে আসলে হবে -4 = 0। তো আমরা এটাকে 1 নং সমীকরণ ধরছি আর এটাকে 2 নং সমীকরণ ধরছি। তো 1 নং এবং 2 নং সমীকরণের মধ্যে একটা সমাধান থাকবে কখন, আর অসংখ্য সমাধান থাকবে কখন, আর কখন কোনো সমাধান থাকবে না, সেটা একটা শর্ত আছে। তো শর্তটা আমি এখানে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি এখানে শর্তগুলো বুঝিয়ে দিচ্ছি। তো দেখো আমি এখানে লিখে নিয়েছি, এই দেখো দুটো সমীকরণ আছে, ঠিক আছে। তো এখানে দেখো 0 করা আছে, এখানেও 0 করা আছে। তো এখানে সেজন্যই আমরা এখানে 0 করেছি, বুঝলে। তাহলে 0 আনার কারণটা তোমরা বুঝে গেলে যে সমীকরণ দুটোকে 0 আকারে আনতে হবে। তো 0 আকারে আনার পর এই দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না, মানে এই দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান না থাকার শর্ত হলো এটা, যদি a1/a2 = b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হয় তাহলে কোনো সমাধান থাকবে না। এখন a1 a2 b1 b2 কি সেটা আমি পরে বলছি। দেখো 2 নং শর্তটা হলো একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান কখন থাকবে, যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 আর শেষেরটা নট ইকুয়াল টু হোক আর সমান সমান হোক, সেটা আমাদের কোনো দেখা দরকার নেই, ঠিক আছে। তাহলে c1/c2। এরপর 3 নংয়ে আছে অসংখ্য সমাধান থাকবে। তাহলে কখন, যদি a1/a2 b1/b2 সমান c1/c2 হয়। এবার প্রশ্ন হলো a1 a2 b1 b2 c1 c2 এগুলো কি। দেখো a1 হলো 1 নং সমীকরণের x এর সহগ, b1 হলো 1 নং সমীকরণের y এর সহগ, আর সমীকরণটার ধ্রুবক পদ মানে 1 নং সমীকরণের ধ্রুবক পদটা হলো c1। একই রকমভাবে 2 নং সমীকরণের x এর সহগ হলো a2, y এর সহগ হলো b2 এবং সমীকরণটার ধ্রুবক পদ হলো c2। তাহলে a1 a2 b1 b2 c1 c2 বুঝে গেলে। তাহলে আমরা দেখবো এখানে কোনটা হয়। দেখো প্রথমত আমরা কি করব, a1/a2। তাহলে a1 কত, এখানে x মানে 1 নং সমীকরণের x এর সহগ a1/a2 কত 7, ঠিক আছে। মানে 2 নং সমীকরণের x এর সহগটা হলো a2। আবার দেখো 1 নং সমীকরণের y এর সহগটাকে বলে b1, তাহলে এটা কত 3। আর 2 নং সমীকরণের y এর সহগটা হলো b2 এটা কত 3। তো দেখো আমাদের কিন্তু প্রথমেই মিলছে না। দেখো এখানে আছে 4/7 আর এখানে 3/3, মানে যদি তুমি কেটে দাও তাহলে কত 1 আসবে। তার মানে প্রথমেই যদি মিলছে না, তার মানে প্রথমেই যদি না মেলে তার মানে কি a1/a2 নট ইকুয়াল টু b1/b2, মানে প্রথমেই আমাদের মিলছে না। আর যদি প্রথমেই না মেলে তাহলে আমাদের পরে আর কিচ্ছু দেখার দরকার নেই, মানে তারপরে দেখো ইকুয়াল টু c1/c2 হবে না, বা নট ইকুয়াল টু c1/c2 হবে, এগুলো দেখার আমার কোনো দরকার নেই, ঠিক আছে, বা আমাদের দেখার কোনো দরকার নেই। তো আমরা দেখলাম যদি প্রথমেই নট ইকুয়াল টু হয় তাহলে একটি মাত্র সমাধান থাকবে। তাহলে এখানে যে দুটো সমীকরণ দেওয়া আছে এই দুটো সমীকরণের মধ্যে একটি মাত্র সমাধান থাকবে, বুঝলে। তো দেখো আমি লিখে নিয়েছি, সুতরাং এ নং অপশনটা সঠিক হবে, একটি নির্দিষ্ট সমাধান আছে। এরপরে দেখো 6-এর দাগে আছে ABCD রম্বসের অ্যাঙ্গেল ACB = 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ADB = কত। তো একই প্রশ্ন আমি স্কুল নং 5-এ করিয়েছি, তো তোমাদেরকে বের করে দেখাচ্ছি। দেখো 5 নং স্কুলে এই একই প্রশ্ন আছে। 5-এর রোমান সংখ্যা 6, মানে 1-এর রোমান সংখ্যা 6-এ দেখো ABCD রম্বসের অ্যাঙ্গেল ACB = 40 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ADB এর পরিমাপ কত। তো তোমরা কি করবে, তোমরা প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে 5 নং স্কুল বের করে 1-এর 6-এর দাগের প্রশ্নটা সলভ করে নিয়ে, তাহলে ওটা যদি সলভ করতে পারো তাহলে এখানে এটা হয়ে যাবে, মানে ওটার এটা একই প্রশ্ন। তো আশা করছি তোমরা এখান থেকে বের করে দেখবে, আর এখানে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি। তো চলো তার পরের প্রশ্নটা কি আছে। দেখো তার পরের প্রশ্ন আছে যে সংখ্যা রেখায় রুট ওভার 2 স্থাপন করো।
তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি সংখ্যারেখা √2 স্থাপন। সবার প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে √2টা আমরা কিভাবে ক্যালকুলেট করে আনবো। তো দেখো আমি তোমাদেরকে এখানে একটা ছবি এঁকে বোঝাচ্ছি। এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা হলো অতিভুজ, এটা হলো লম্ব, এটা হলো ভূমি, ঠিক আছে। তো আমরা যে এই √2টা আনবো, এই √2টা আনবো আমরা অতিভুজের মান। এই √2টা কি, এই অতিভুজের মান। এই অতিভুজের মানটা কিভাবে আনবো, মানে লম্ব আর ভূমি মান কত ধরে নিলে এই অতিভুজের মান √2 আসবে। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি বলো তো? আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়। তাহলে সেখান থেকে যদি অতিভুজের মানটা বের করি তাহলে স্কোয়ার উঠে গেলে কি হবে, √2 হবে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বুঝলে। তো এবার যদি আমরা লম্বের মানটা যদি 1 একক নেই আর ভূমির মানটা যদি আমরা 1 একক নেই, তাহলে কিন্তু দেখো একের লম্ব মানে 1 একক নিয়েছি, এর মাথা স্কোয়ার মানে কি 1 স্কোয়ার, আর ভূমি মানে কি 1 নিয়েছি এর স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার মানে 1 আর 1 স্কোয়ার মানে 1, যোগ করে দিলে √2 চলে আসবে। তার মানে বুঝলে এই √2টা তখনই আসবে যদি আমরা লম্বের মানটা 1 নেই আর ভূমির মানটা 1 একক ধরে নিই, ঠিক আছে। তো ঠিক সেটাই করব, প্রথমে আমরা সংখ্যারেখাটা এঁকে নেব, তারপর আমরা এই ক্যালকুলেটগুলো করব। তো দেখো প্রথমে স্কেলের সাহায্যে আমরা একটা সংখ্যারেখা এঁকে নেব, আর সংখ্যারেখা এঁকে নেব যেন সমান দূরত্ব থাকে, ঠিক আছে। তো এখানে যে সংখ্যারেখাটা আঁকবো তার মধ্যে যেন সমান দূরত্ব থাকে। মনে করো 0 থেকে আমি 2 নিয়ে নিলাম, এটা মানে 1 একক। আবার 4 নিয়ে নিলাম, 6 নিয়ে নিলাম, 8 নিয়ে নিলাম, তারপর কি আছে 10 নিয়ে নিলাম, 12 নিয়ে নিলাম, 14 নিয়ে নিলাম, ঠিক আছে। তো এগুলো সমান দূরত্ব রাখবে। তো আমি এটাকে 0 ধরছি, আর এটা হলো -1, এটা হলো -2, আর এটা হলো -3, আর এটা কি 1 2 3, বুঝলে। এবার আমরা ভূমিটাকে 1 একক নিব, ঠিক আছে। 1 একক নেওয়ার পর, আর কেন নিলাম সেটা তো তোমাদের ক্যালকুলেট করে দেখিয়ে দিলাম যে ভূমিটাকে আমাদের 1 একক নিতে হবে আর লম্বটাকে 1 একক নিতে হবে। তো যেখানে 1 একক নিলাম সেখানে আমরা চাঁদা বসিয়ে একটা 90 ডিগ্রি আঁকবো। তো এখানে দেখো চাঁদা বসিয়ে আমরা যদি 90 ডিগ্রি আঁকি তাহলে কোথায় আসবে, এখানে আসবে। তো স্কেলের সাহায্যে আমরা এটা সোজা করে দেবো, মানে এটা যোগ করে দেবো। তো স্কেলের সাহায্যে যোগ করে দিচ্ছি, দেখো যোগ করে দিলাম। তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। কেন আঁকলাম বলো তো? কারণ এটা হলো একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের কিন্তু এই কোণটা 90 ডিগ্রি হয়, মানে আমরা এইভাবে আঁকছি, তাহলে সেক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি হবে। তো সেই জন্যই আমরা এখানে 90 ডিগ্রি এঁকে নিলাম। এবার আমরা কি করব, আমরা লম্বটাকে কত নেব, 1 একক। তো এবার লম্বটাকে আমরা কাটা কম্পাসের সাহায্যে কাটবো। তো দেখো এখান থেকে এইটুকু ছিল 1 একক, তাই না, এখান থেকে এইটুকু ছিল 1 একক। এই মাপটাই নিয়ে আমরা এখানে বসিয়ে কেটে দেবো, এই কেটে দিলাম। কেটে দেওয়ার পর এটাকে আমরা কি করব, এখানে এটার সঙ্গে মানে শূন্যের সঙ্গে এটাকে আমরা যোগ করে দেব। তো আমি যোগ করে দিচ্ছি। তো দেখো যোগ করে দিলাম। তো এটার নাম দিচ্ছি ও, এটার নাম দিচ্ছি এ, এটার নাম দিচ্ছি বি। তাহলে এখানে লম্ব কোণটা এটা হলো 1 একক নিয়েছি, আর ভূমিটাকে আমরা 1 একক নিয়েছি। তাহলে এটা নিয়ে যদি ক্যালকুলেট করি, আমরা পিথাগোরাস সূত্র প্রয়োগ করি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আসবে। তার মানে অতিভুজের মানটা চলে আসবে √2 একক, ঠিক আছে। তো এইবার এই যে √2 একক মানে ও এ, এটা হলো √2 একক, এটা আমরা সংখ্যারেখা কিভাবে এটা বসাবো, আমরা এটাকে ও বিন্দুকে কেন্দ্র করে ও এ এর মাপ নিয়ে, ঠিক আছে, ও এ এর মাপ নিয়ে আমরা এভাবে কেটে দেব। তো কেটে দিলে যেখানে আসবে সেটাই হলো সংখ্যারেখা, ঠিক আছে, সংখ্যারেখা এই মানটা। তাহলে ও এটার নাম দিচ্ছি পি। তাহলে এখানে সুতরাং ও পি সমান সমান কী হবে, √2 একক, এটাই হলো সংখ্যারেখা স্থাপন। তো তোমরা অবশ্যই ভাষাগুলো লিখে নিও, ঠিক আছে। তো যেহেতু এটার মান 2 তাই আমি এইটুকুই রাখছি, যদি এটার মান 3 থাকতো তাহলে আমি ভাষাগুলো লিখে দিতাম, ঠিক আছে। 2 এর দাগে আছে, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, বলেছে এর সরলতম মান নির্ণয় করো। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। প্রথমে আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। এখানে কত আছে, 81 আছে। তো 81কে যদি আমরা ভাঙাই, তো কত দিয়ে ভাঙাবো, 3 দিয়ে ভাঙাবো। তাহলে কত হবে, 27। আবার 3 দিয়ে ভাঙাবো, 3 নং 27, 3 তিরিখা 9। অর্থাৎ 81কে আমরা কি লিখতে পারি, 3 এর পাওয়ারে 4 লিখতে পারি। তো সমান সমান এখানে যা আছে আমরা তাই লিখবো। সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে, আবার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। তাহলে 81-র জায়গায় লিখবো আমরা 3 এর পাওয়ার 4। তো দেখো আবার পাওয়ারে আছে কি -4। তো আমরা এটাকে গুণ, এটাকে আমরা কি দেবো, ফার্স্ট ব্র্যাকেটে রেখে দেবো, যেহেতু মাইনাস আছে। তো ফার্স্ট ব্র্যাকেট রেখে দিলাম। তো এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট কমপ্লিট আছে, আর এখানে যা আছে তারপর আমরা তাই লিখে নিচ্ছি। তো দেখো সমান সমান,
তো আমরা জানি, দেখো এখন আমরা সূত্র শিখেছিলাম যে মনে করো এক্স এর পাওয়ার এম এর পাওয়ারে এন, এটা যদি থাকে তাহলে পাওয়ারটা কি গুণ হয়ে যায়, এক্স এর পাওয়ার এম এন হয়ে যায়, তাই তো? ঠিক একই রকমভাবে এটাকে আমরা এক্স ধরবো আর এটাকে এম, এটা এম, তাহলে এটা গুণ হয়ে যাবে পাওয়ার পর। তাহলে গুণের সময় দেখো এই 4 আর এই 4 কেটে যাবে, ঠিক আছে? তাহলে এখন কত থাকবে, এখানে থাকবে যে 3 পাওয়ার কত থাকবে, -3 থাকবে। আর এখানে আছে 1/9, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আছে কিউব, আর এখানে -1, ঠিক আছে? তাহলে সমান সমান, এবার কি করব, এবার একই রকমভাবে এবার আমরা কি করব, এই পাওয়ার আর এই পাওয়ার গুণ করে দেবো, পাওয়ার থাকলে গুণ হবে। তো সেকেন্ড ব্র্যাকেট দেবো, এখানে আসবে 3 পাওয়ার -3 গুণন 1/9, ঠিক আছে? তো সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট দেবো, সেকেন্ড ব্র্যাকেট দেবো কিউব, আর এখানে -1। তো এবার আমরা কি করব, 3 দিয়ে কেটে দেবো, 3 3 এখানে হবে 9, তাহলে সমান সমান থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এখানে 3 পাওয়ার কত আসবে, 3 পাওয়ার আসবে -1/3, আর এখানে দেখো কি আছে, 1/3 আছে, আর শুধু 3 আছে, আর এখানে যা আছে তাই লিখবো, সমান সমান, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের এখানে যে পাওয়ার আছে, এখানে আমরা কি করবো, গুণ করে দেবো। তাহলে থার্ড ব্র্যাকেট দেবো 3 -1/3 গুণন 3, আর এখানে আসবে -1, মানে পাওয়ার থাকলে গুণ হবে, ঠিক আছে? তো এবার আমরা 3 আর 3 কেটে দেবো, তাহলে কত থাকবে, 3 পাওয়ার -1, আর এখানে থাকবে -1, তাহলে মাইনাস কী হবে, প্লাস হবে। তাহলে আর 1 আর 1 গুণ করলে কত আসবে, একই আসবে, আর কোনো সংখ্যার পাওয়ার 1 মানে ওই সংখ্যাটাই, মানে 3 হবে, এটাই হবে অ্যান্সার। 3 দাগে আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাও। তো আমাদের এগুলো কি করতে হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় দিকে সাজাতে হবে। তো আমি প্রথমে প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি, এবার এই প্রশ্নটাই আমরা ওপর নিচে লিখবো, মানে প্রথমে এটা লিখবো, তারপরে 3 পাওয়ার কত আছে 48 আছে, আর 4 পাওয়ার আছে 36, আর 5 পাওয়ার কত আছে 24, ঠিক আছে? তাহলে ওপর নিচে লিখে নিলাম, সমান 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 সমান। তো এবার আমরা কি করব, এবার আমরা 60, 48, 36 এবং 24-এর গসাগু বের করে নেবো, ঠিক আছে? তো আমি এখানে দেখাচ্ছি 60, 48, 36, 24। তো এটাকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যে সংখ্যাটা দিয়ে এই সবগুলোকে ভাগ যাবে, মানে গসাগু বের করবো, ঠিক আছে? তো আমি একবার বড় সংখ্যা দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে একবারে হয়ে যাবে। তো আমি 12 দিয়ে ভাগ করে নিচ্ছি, ঠিক আছে? 5 12 60, 4 12 48, 3 12 36, আর 12 দুগুণে 24। এরপরে কিন্তু আর এমন কোনো সংখ্যা নেই যে এই সবগুলোকে ভাগ যাবে, মানে যেহেতু আমরা গসাগু বের করছি, গসাগু মানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা দিয়ে সবগুলোকে ভাগ যাবে, ঠিক আছে? তো তোমরা কিন্তু এখানে 12 দিয়ে আমি যেভাবে ডাইরেক্ট ভাগ করলাম, তোমরা প্রথমে 3 দিয়ে সবগুলো ভাগ করতে পারো, তারপরে আবার 4 দিয়ে সবগুলোকে ভাগ যাবে, মানে এরকম করে দেখতে পারো। তো আমি একবার 12 দিয়ে ভাগ করলাম, যেটা সবগুলোকে ভাগ যায়। তো আমরা দেখলাম যে 60, 48, 36 এবং 24-এর গসাগুটা কত হয়, 12 হয়। তো আমরা এখানে লিখবো যে 2 লিখবো, আর পাওয়ারে এখানে 12 লিখে নেবো, 3 লিখে পাওয়ারে 12 লিখে নেবো, আর এখানে কত আছে 4 আছে, 4 লিখে পাওয়ারে 12 লিখে নেবো, আর এখানে 5 আছে, পাওয়ারে 12 লিখে নেবো, বুঝলে? এবার এখানে কত দিয়ে গুণ করলে 60 আসবে, তো আমরা দেখতে পাচ্ছি 5, তো আমরা এখানে 5 লিখে নেব। আবার এখানে কত দিয়ে গুণ করলে 48 আসবে, তাহলে হবে 4, এখানে দেখো 4 আছে। একই রকমভাবে এটাকে 3 দিয়ে গুণ করলে 3 12 36, আর এখানে 2 দিয়ে গুণ করলে 12 দুগুণে 24, বুঝে গেলে? তাহলে সমান সমান 2 পাওয়ার 5 মানে কি, কয়টা 2 বলো তো, 5টা 2। তো 5টা 2 আমরা যদি গুণ করি, 2 2 2 2 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, তাহলে এখানে 32-এর পাওয়ার আসবে 12। তো সমান সমান 3 পাওয়ার 4 মানে কি, মানে আমরা 4টা 3 গুণ করবো, তাহলে কত আসবে, 81 আসবে, 81-এর পাওয়ার আসবে 12। আবার 4 পাওয়ার 3 মানে কি, 4 আমরা কি করব, 3টা গুণ করবো, 4 4 16, 4 4 16 64, 64-এর পাওয়ারে হবে 12। আর এখানে 5 স্কোয়ার মানে 5 হবে দুটো 5 গুণ করে দিলে 5 5 25 আসবে, ঠিক আছে? দেখো পাওয়ারগুলো কিন্তু দেখো একই আছে, অর্থাৎ এখানে যে সংখ্যাটাই আসুক না কেন, সেটাকে যদি আমরা 12 বার গুণ করি, তাহলে কিন্তু সব থেকে বড় সংখ্যা যেটা আছে সেটাই সব থেকে বড় হবে, তাই না? তাহলে এবং এখানে যে সংখ্যাগুলো আছে সব থেকে আমাদের বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে, অর্থাৎ ছোটো থেকে বড় সাজাতে। তাহলে এখানে সব থেকে ছোটো কোনটা, 25, তাই না? তারপরে আর বাকি 3টার মধ্যে ছোটো কোনটা, 32, তারপর 64, তারপর 81, বুঝে গেলে? যেহেতু পাওয়ার একই আছে, তাহলে আমরা এই ভেতরে যে সংখ্যাটা দেখবো ছোট, সেটাই ছোট। তাহলে এখানে 25 ছোট, তারপরে 32, তারপর 64, এরকম করে ছোট থেকে বড় দিকে যাচ্ছে। তাহলে লিখবো, সুতরাং তাহলে 25 মানে কোনটা, 25 মানে হলো এই ঘরটা, মানে 5 পাওয়ার 24 এটা। তারপর 32 মানে কোনটা, 2 পাওয়ার 60, তারপর
তারপর কি আছে 64, 64 মানে কত 4-এর পাওয়ার 36, তারপর 81, 81 মানে কত 81 মানে হলো 3-এর পাওয়ার 48, ঠিক আছে। তো তোমরা এটাকে এভাবেও করতে পারো অথবা অন্যভাবেও করা যায়। তোমরা যদি এটা না বুঝে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে লিখে নিচ্ছি, সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্বক্রমে মানে আমরা ছোটো থেকে বড় সাজাবো, তাহলে ছোটো থেকে বড় যেটা, ঠিক আছে। তাহলে 5-এর পাওয়ার 24, 2-এর পাওয়ার 60, 4-এর পাওয়ার 36, 3-এর পাওয়ার 48। তো এটাই হবে আনসার। 4-এর দাগে আছে সমাধান করো। আমি প্রশ্নটা তুলে নিয়েছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা কিভাবে করব, দেখো আমরা এটাকে এভাবে লিখতে পারি 2-এর পাওয়ার x ইন্টু 2-এর পাওয়ার 2। তো আমরা জানি কি গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয় সূচকের নিয়ম অনুসারে, তাই তো। তাহলে একটা 2 থাকবে, পাওয়ারটা কি হবে x প্লাস 2, এটা যোগ হয়ে যাবে। একই রকমভাবে এখানে প্লাস আছে, আমরা এখানে প্লাস ছেড়ে দেবো। আবার গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয়। তো আমরা এটাকে এভাবে লিখবো 2-এর পাওয়ার x ইন্টু 2-এর পাওয়ার -1 লিখবো। তাহলে গুণের সময় পাওয়ারটা কী হবে, যোগ হবে। তো দেখাচ্ছি, দেখো x যোগ কত হবে -1, তাহলে সমান সমান 2-এর পাওয়ার কী হবে x প্লাস মানে যে -1, তার মানে এটাই চলে আসলো। তো তোমরা এটা এভাবেও করতে পারো অথবা তোমরা এটাকে এভাবে ডাইরেক্টলি করতে পারো যে 2-এর পাওয়ার x বাই 2-এর পাওয়ার 1 লিখতে পারো, কারণ ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়। তাহলে 2-এর পাওয়ার কী হবে x -1, এভাবেও করতে পারো। ফার্স্ট ব্র্যাকেটে রেখে দিলে এভাবে করলেও হবে, মানে একই ব্যাপার, ঠিক আছে। তো সমান সমান কত হচ্ছে 9। এবার এই দুটো থেকে কী কমন যায় বলো তো, 2-এর পাওয়ার x কমন যায়। তাহলে এখানে 2 স্কোয়ার থাকবে প্লাস এখানে কী থাকবে 2-এর পাওয়ার -1 থাকবে, সমান সমান এখানে 9 হবে। তাহলে 2-এর পাওয়ার x, 2 স্কোয়ার মানে কত বলো তো 4, প্লাস 2-এর পাওয়ার 1 মানে কি 1/2, ঠিক আছে, সমান সমান 9। মানে মাইনাস থাকলে সেটা হয়ে যাবে 1/, ওই সংখ্যাটা পজিটিভ হয়ে যাবে। তো দেখো 2-এর পাওয়ার x এখানে যদি আমরা লসাগু করি, এটা নিচে মানে কত আছে 1 আছে, তো 2 হবে লসাগু। তাহলে 1 দিয়ে যদি 2কে ভাগ করি 2 হবে, 2 দিয়ে 4কে গুণ করলে 4 × 8, আবার 2 দিয়ে 2কে ভাগ করলে আসবে 1, 1 দিয়ে 1কে গুণ করলে 1 × 1 সমান সমান 9। তাহলে 2-এর পাওয়ার x ইন্টু এখানে আমাদের যোগ করে দিলে কত আসবে 9/2 সমান সমান এখানে হবে 9, বা 2-এর পাওয়ার x ইকুয়াল টু 9। এখানে এই 2-এর পাওয়ার x এর সঙ্গে 9/2টা গুণ আকারে আছে, তাহলে ওপাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 9/2, বা 2-এর পাওয়ার x সমান সমান এখানে উপরটা যা আছে তাই থাকবে এই 9টা, আর এই হেড বাই মানে এই ভাগটা গুণ চিহ্নে তখনই হবে যখন উল্টে যাবে, মানে 2টা উপরে যাবে 9টা নিচে আসবে, বুঝলে। এবার এই 9 কেটে দিলাম, তাহলে কত আসলো 2-এর পাওয়ার x সমান সমান 2 রইলো। তাহলে দেখো এখানে আমরা 9 মানে কি একটা 1 লিখতে পারি অবশ্যই, কারণ 2-এর পাওয়ার 1 মানে কত 2ই হয়। তাহলে এখানে যদি মূল সংখ্যা মানে 2 2 যদি মনে মনে বাদ দেয় তাহলে পাওয়ারটা সমান হয়ে যাবে, তাহলে x ইকুয়াল টু কত আসবে 1 আসবে। তাহলে এটাই হবে সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1। 5-এর দাগে আছে x সমান সমান -y সমীকরণের লেখচিত্র x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান নির্ণয় করো। তো দেখো আমি প্রথমে এই সমীকরণটা তুলে নিচ্ছি। কি আছে x সমান সমান -y আছে, ঠিক আছে। তো আমরা যদি x এর মান 0 বসাই, তো লিখে দিচ্ছি যখন x সমান সমান 0, তখন y এর মানটা কি হবে, y এর মানটা হবে 0ই হবে। আবার যখন x ইকুয়াল টু যদি 5 বসাই তাহলে তখন y কত হবে, তখন y ইকুয়াল টু আসবে -5, ঠিক আছে। তো এবার এটা যদি আমি একটা গ্রাফে বসাই, তো দেখো এটা হলো x অক্ষের নেগেটিভ দিক বা ঋণাত্মক দিক, আর এটা x অক্ষের পজিটিভ দিক, ঠিক আছে। আর এটা হলো y অক্ষের পজিটিভ দিক, আর এটা হলো y অক্ষের নেগেটিভ দিক। তো দেখো এখানে আমরা যদি বিন্দুগুলো বসাই তাহলে একটা কি আছে 0,0, তারপর এটা এখানে আসবে, আর এটা আছে 5, -5। তো 5 মানে কি এই দিকে যাবে প্রথমে, তারপর -5 মানে নিচে আসবে, ঠিক আছে। ধরো এইখানে আসলো, আসার পর এটাকে আমরা কি করব, এই লেখচিত্রটাকে আমরা স্কেলের সাহায্যে যোগ করে দেব, ঠিক আছে। তো এই লেখচিত্রটা এটা এই বিন্দুটার স্থানাঙ্ক কত 5, -5, ঠিক আছে। আর এখানে আমরা যেটা বের করলাম প্রথমে 0,0 হলো এটা। তো এবার এখান থেকে এইটুকু কত ছিল 5 ছিল, সেই 5-এর সঙ্গে এখান থেকে তাহলে নিচের দিকে কত ছিল -5, তাহলে 5-এর সঙ্গে -5 আমরা যোগ করে দিলাম, ঠিক আছে। তো যোগ করে দিলে এটার নাম দিয়ে দিচ্ছি এটা O, এটার নাম দিচ্ছি A, এটার নাম দিচ্ছি B। তাহলে আমাদের বের করতে বলেছে কি, যে আমাদের বের করতে বলেছে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তার মান কত। তাহলে আমরা সবার প্রথমে বের করে নেবো যে x অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে সেটা বের করব। তাহলে আমরা x অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করে সেটা যদি বের করতে পারি, তাহলে x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে সেটা 180 ডিগ্রি, মাইনাস এই x অক্ষের ঋণাত্মক দিকের সঙ্গে যত কোণ উৎপন্ন করবে সেটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করবে সেটা বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি আমরা বের করি, এটাকে একটা কি
ও এ বি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে দেবো ত্রিভুজ এ ও বি এর কমা, তাহলে এখানে লম্বটা কি, লম্ব হলো এ বি, বাই ভূমিটা কি, ভূমিটা হলো ও এ, লম্ব বাই ভূমি মানে হলো ট্যান থিটা, ঠিক আছে। তাহলে দেখো এবি কত, এবি হলো এখান থেকে এইটুকু হলো 5, আর ও এ এখান থেকে এইটুকু, এটা কত 5 সমান সমান হবে ট্যান থিটা। তো আমরা কেটে দেবো, কাটলে হবে 1, তাহলে বা আমরা 1 সমান সমান লিখতে পারি ট্যান থিটা, বা আমরা জানেন ট্যান 45 ডিগ্রির মান হলো কত 1 সমান সমান ট্যান থিটা। তো এটাকে আমি ঘুরিয়ে লিখছি যে ট্যান থিটা সমান সমান ট্যান 45 ডিগ্রি, তাহলে বা থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু কত আসবে 45 ডিগ্রি আসবে, তাহলে থিটা ইকুয়াল টু আসবে 45 ডিগ্রি। থিটা মানে কি করেছিলাম যে এক্স অক্ষে ঋণাত্মক দিকের সঙ্গে কত ডিগ্রি কোণ করেছে, তাহলে কত ডিগ্রি কোণ করেছে 45 ডিগ্রি, তাহলে ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ করবে, তো 180 থেকে যদি আমরা থিটাটাকে মাইনাস করে দিই তাহলে হয়ে যাবে। তো আমরা লিখবো সুতরাং 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত, তাহলে 180 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি মাইনাস করে দিই সমান সমান আসবে 135 ডিগ্রি। তাহলে সুতরাং দিয়ে আমরা অ্যান্সারটা লিখে নেব। দেখো আমি লিখে নিয়েছি এক্স সমান সমান মাইনাস ওয়াই সমীকরণে লেখচিত্র এক্স অক্ষে ধনাত্মক দিকের সঙ্গে 135 ডিগ্রি কোণ উৎপন্ন করে। 6-এর দাগে আছে আর এর কোণ মানের জন্য আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 5 এবং আর প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না। তো আমরা জানি যে দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান না পাওয়ার শর্তটা আমরা সকলেই জানি যে a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে সেই সমীকরণ দুটোর মধ্যে কোনো সমাধান পাওয়া যায় না। তো আমরা প্রথমে এই দুটো সমীকরণ তুলে নেব। তো দেখো আমি এখানে সমীকরণ দুটো তুলে নিয়েছি, বা এখানে লিখবো যে আর এক্স প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল টু হবে 0, আর এখানে কি হবে আর প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y মাইনাস 2 ইকুয়াল টু 0। আমরা এটাকে 1 নং সমীকরণ ধরবো আর এটাকে আমরা 2 নং সমীকরণ ধরবো। সুতরাং দিয়ে আমরা লিখে নেব যে 1 নং ও 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না। 1 নং ও যেহেতু এখানে বলা আছে যে 1 নং এবং 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না, তো আর এর মানটা বের করো, আর এর কোন মানের জন্য, তাই তো। তো আমরা সুতরাং না দিয়ে যেহেতু নেব, যেহেতু 1 নং ও 2 নং সমীকরণে কোনো সমাধান থাকবে না, সুতরাং আমরা কি লিখব, আমরা 1 নং এবং 2 নং সমীকরণের সমাধান মানে না থাকার শর্তটা আমরা এখানে জানি। তো আমি এখানে রাফে লিখে দিচ্ছি, দেখো a1/a2 ইকুয়াল টু b1/b2 নট ইকুয়াল টু c1/c2 হলে 1 নং এবং 2 নং সমীকরণের কোনো সমাধান থাকবে না। তো আমরা কি করব, এই শেষে যে নট ইকুয়াল টু c1/c2 এটা আমাদের লেখা দরকার নেই। তো আমরা a1/a2 সমান সমান b1/b2 এটা করে এখান থেকে আর এর মানটা বের করে নেব, ঠিক আছে। এবার প্রশ্ন হলো a1টা কি, a1 হলো এক্স, প্রথম যে সমীকরণটা আছে মানে 1 নং সমীকরণের এক্সের সহগ হলো a1, ঠিক আছে, বাই a2 হলো দ্বিতীয় সমীকরণের এক্সের সহগ মানে আর প্লাস 1 ইকুয়াল টু কী আছে b1/b2, b1 মানে ওয়াইয়ের সহগ, আর 2 নং সমীকরণ ওয়াইয়ের সহগ কত আছে 3 b2, ঠিক আছে। তো এবার আমরা কোনাকোনি গুণ করে দেবো, তাই এদিকে গুণ করলে আসবে কত 3r, এদিকে গুণ করলে আসবে 2r প্লাস 2 অক্ষে কী হবে 2 হবে, বা 3r প্লাস 2rটা এবার আসলে হবে মাইনাস 2r সমান সমান 2, বা r ইকুয়াল টু আসবে 2। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং r এর মান 2 এর জন্য এই দুটো সমীকরণের মধ্যে কোনো সমাধান থাকবে না। তো দেখো সুতরাং দিয়ে লিখে নিয়েছি আর এর মান 2 এর জন্য আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 5 এবং আর প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3y ইকুয়াল টু 2 সমীকরণগুলির কোনো সমাধান পাওয়া যাবে না। 7-এর দাগে বলেছে যদি এবিসিডি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি ও 6 সেমি হয় তবে এবিসিডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত। তাহলে সবার প্রথমে আমরা এবিসিডি রম্বসটা এঁকে নেব। তো দেখো আমি এখানে একটা রম্বস এঁকে নিয়েছি। রম্বস মানে কি বলতো, যার 4টা বাহু কি হবে সমান হবে। তো এটার নাম দিয়ে দিচ্ছি, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম হলো সি, এটার নাম ডি। তো এখানে কি বলেছে রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 8 সেমি আর 6 সেমি। তাহলে এখানে এটা হলো কর্ণ এ আর সি, যদি আমরা যোগ করে দেই তাহলে এসি হলো কর্ণ আর কি হলো বিডি হলো কর্ণ। তাহলে এখানে বড় কর্ণ কোনটা, এই এসি। তো এসিটা হলো ধরে নিচ্ছি এটা হলো 8 সেমি, আর বিডিটা কয় সেমি, বিডিটা হবে 6 সেমি দেওয়া আছে, ঠিক আছে। তো এবার কি করব, দেখো এবার বলেছে এবিসিডি রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য কত, মানে এই যে এবিসিডি রম্বসটা এর প্রত্যেকটা বাহু মানে এ বি বি সি সিডি ডি এ এগুলো কত করে। তো দেখো আমরা এই বিন্দুটার নাম দিচ্ছি ও,
তাহলে এখানে এখানে এসি সমান সমান কত ধরে নিলাম যে 8 সেমি, এসিটা হলো 8 সেমি আর বিডিটা ধরে নিলাম 6 সেমি। তাহলে দেখো ও থেকে এ মানে ও এ এর মান কি হবে বলো তো, ও এ এর মানটা এসির অর্ধেক হবে, ঠিক আছে। তাহলে এসি এর অর্ধেক হবে, তাহলে এসির অর্ধেক কত, এসি কত 8 সেমি, এর অর্ধেক মানে কেটে দিলে কত 4 সেমি, সমান 4 সেমি হবে, ঠিক আছে। আবার দেখো ও বি মানে এখান থেকে এইটুকু, এখান থেকে ওইটুকু কি হবে, এই পুরোটার অর্ধেক অর্থাৎ বিডির অর্ধেক। তাহলে লিখবো সুতরাং ও বি হবে বিডি এর অর্ধেক, মানে 2 দিয়ে ভাগ করবো, তার বিডি কত সেমি 6 সেমি, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 3 সেমি, তাহলে আসবে 3 সেমি। তাহলে আমরা এটা পেয়ে গেলাম 4 সেমি আর এটা পেয়ে গেলাম 3 সেমি, ঠিক আছে। তো এবার এ ও বি একটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের এটা কি, এটা লম্ব, ও এ হলো লম্ব, এটা হলো ভূমি আর এটা হলো অতিভুজ। তাহলে আমরা যদি এখানে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি তাহলে লিখবো যে অতিভুজ স্কোয়ার, অতিভুজ কোনটা এখানে, অতিভুজ হলো এ বি, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান হবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্ব কি হলো এ ও আর ভূমি হলো ও বি, তো এ ও বা ও এ লিখতে পারো একই ব্যাপার, আর ভূমি হলো ও বি। তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান কি হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো এখানে আমরা এখন সূত্র প্রয়োগ করবো, ঠিক আছে। তাহলে বা এ বি স্কোয়ার সমান সমান দেখো মানগুলো বসিয়ে বসিয়ে করবো, দেখো ও এ এর মান কত, ও এ এর মান হলো 4 সেমি, তো এখানে 4 বসিয়ে দিব, মাথায় স্কোয়ার, ও বির মান কত 3 তা স্কোয়ার, বা এ বি স্কোয়ার সমান সমান 4 স্কোয়ার মানে হবে 16 আর 3 স্কোয়ার মানে কত 9, বা এ বি ইকুয়াল টু স্কোয়ার উঠে গেলে কি হয় রুট ওভার হয়, 16 আর 9 যোগ করলে কত আসবে 25 আসবে, এ বি ইকুয়াল টু 25 বর্গমূল কত 5, তাহলে 5 আসলো। তাহলে এ বি মানে কি এটা, তাহলে এটা হলো 5 সেন্টিমিটার, আর আমরা জানি যে রম্বসের কি 4টা বাহু কি সমান হয়, তাহলে এটা 5 সেন্টিমিটার হলো, বিসিও 5, সিডিও 5 এবং ডিএ বা এডিও 5, ঠিক আছে। তাহলে আমরা লিখে নেবো যে সুতরাং রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, সুতরাং রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 5 সেন্টিমিটার। 8 দাগে বলেছে প্রমাণ করো যে কোনো চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সমান হলে চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে। তো আমাদেরকে প্রমাণ করতে বলেছে যে কোনো একটা চতুর্ভুজের বিপরীত কোণগুলো যদি পরস্পর সমান হয় তাহলে সেই চতুর্ভুজটা হবে সামান্তরিক, এটা আমাদের প্রমাণ করে দেখাতে বলেছে। তো দেখো এখানে আমি একটি চতুর্ভুজ এঁকে নিয়েছি, এ বি সি ডি নাম দিয়ে দিয়েছি। তো এই এ বি সি ডি চতুর্ভুজের আমাদেরকে প্রমাণ করতে বলেছি যে বিপরীত কোণগুলো, মানে এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, আর এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই বিপরীত কোণগুলো সমান হলে এই চতুর্ভুজটা একটা সামান্তরিক হবে, এটা আমাদের প্রমাণ করতে বলেছি। তো দেখো আমি লিখে দিয়েছি প্রদত্ত এ বি সি ডি চতুর্ভুজের এই কোণটা, মানে এটার নাম হবে বি এ টি, তাহলে এই কোণটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, অর্থাৎ বি সি ডি, তাহলে এই বিপরীত কোণ দুটো সমান। আবার এই কোণটার বিপরীত কোণ এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি এ বি সি, আর এই কোণটার নাম কি এ ডি সি বা সি ডি এও বলতে পারো। তাহলে এই বিপরীত কোণগুলো আমরা সমান করে নিয়েছি। তো আমরা প্রমাণ করব যে এই এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক, ঠিক আছে। তো প্রমাণ এখানে লিখে নিয়েছি যে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি কী হয় 360 ডিগ্রি বা 4 সমকোণ। তাহলে এখানে যে এই 4টা কোণ আছে, তো 4টা কোণ দেখো পরপর আমি লিখে নিয়েছি, এই 4টা কোণের সমষ্টি হলো 4 সমকোণ বা 360 ডিগ্রি। তারপরে দেখো এখানে বিএডি আর বিসিডি যেহেতু সমান, এখানে লেখাই আছে বিএডি আর বিসিডি সমান, তাই এই দুটোকে আমরা লিখতে পারি 2 অ্যাঙ্গেল বিএডি লিখতে পারি, তাই তো, যেহেতু এই দুটো কোণ সমান। আবার প্লাস অ্যাঙ্গেল এবিসি আর অ্যাঙ্গেল এডিসি দেখো সমান, তার মানে এখানে অ্যাঙ্গেল এডিসির জায়গায় যদি আমরা অ্যাঙ্গেল এবিসি বসিয়ে দিই তাহলে এই দুটো যোগ করলে 2 অ্যাঙ্গেল এবিসি হবে। তো আমরা এখান থেকে 2 কমন নিয়ে নিয়েছি, তাহলে আবার এই দুটো এখানে গুণাকার আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, কাটাকাটি করলে হবে 2 সমকোণ। তাহলে 2 সমকোণ মানে কত 180 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল এবিসি, অর্থাৎ অ্যাঙ্গেল বিএডি মানে এই কোণটা আর অ্যাঙ্গেল এবিসি মানে এই কোণটা, এই দুটো কোণের সমষ্টি কত দেওয়া আছে এখানে 2 সমকোণ মানে 180 ডিগ্রি, ঠিক আছে। তো এবার লিখে নিয়েছি যে এডি ও বিসিকে এবি ছেদ করে, দেখো এডি ও বিসি এটাকে ছেদ করে কে এবি ছেদ করে, ও ছেদকের একই পাশে উৎপন্ন অন্তস্থ কোণ দুটোর সমষ্টি 2 সমকোণ, মানে এই কোণটা আর এই কোণটা, এই দুটো কোণের সমষ্টিটা কত আছে এখানে 2 সমকোণ, দেখো আমরা বের করে নিয়েছিলাম 2 সমকোণ। তাহলে প্রমাণ করা যায় যে সুতরাং তাহলে আমরা বলতে পারি যে এই এডি সমান্তরাল কি বিসি, তাই তো। তো এখানে লিখে নিয়েছি দেখো এডি সমান্তরাল বিসি। তাহলে একইভাবে প্রমাণ করা যায় যে এবি সমান্তরাল সিডি, আমরা যদি একইভাবে প্রমাণ করি তাহলে কী হবে এবি এর সমান্তরাল কী হবে, এই এবি এর সমান্তরাল হবে সিডি, ঠিক আছে।
তাহলে আমরা কি প্রমাণ করলাম, আমরা এখানে প্রমাণ করে নিলাম যে এটার সমান্তরাল এটা আর এটার সমান্তরাল এটা। তাহলে আমরা জানি, আমরা কি জানি যে কোনো চতুর্ভুজে যদি বিপরীত বাহু সমান্তরাল হয়, মানে এটার বিপরীত এটা, এটার বিপরীত এটা সমান্তরাল হয়, তাহলে সেটা কি বলে, সামান্তরিক বলে, তাই তো। যেহেতু এই দুটো বাহুকে আমরা বিপরীতভাবে পরস্পর সমান্তরাল প্রমাণ করেছি, এই দুটো বাহুকে বিপরীতভাবে পরস্পর সমান্তরাল প্রমাণ করেছি, তাই এবিসিডিকে একটা কি বলতে পারি আমরা, একটা সামান্তরিক। তা এখানে লিখে নিয়েছি, তাহলে আমরা বলতে পারি যে সুতরাং এবিসিডি একটা সামান্তরিক। 9 দাগে আছে প্রমাণ করো যে -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুদ্বয় থেকে সমুদ্রবর্তী। কথাটার মানেটা কি, যে এই বিন্দু থেকে এই বিন্দুর যা দূরত্ব এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা হবে সমান, এটাই আমাদের প্রমাণ করতে বলেছি। তো আমরা কি করব, প্রথমে লিখব -2, -11 ও -3, 7 বিন্দু দুটোর মধ্যে প্রথমে আমরা দূরত্ব বের করব, দেখব কত আসে। আবার -2, -11 এবং 4, 6 এই বিন্দু দুটোর মধ্যে দূরত্ব বের করব, দেখব কত আসে। যদি দুটো সমান আসে তাহলে বলবো যে এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব এবং এই বিন্দুটা থেকে এই বিন্দুটার দূরত্ব সমুদ্রবর্তী। বোঝা গেল? তো দেখো লিখে নিয়েছি -2, -11 ও -3, 7 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান √। তাহলে সূত্র দেবো আমরা, সূত্রটা কি জানি, x1 - x2 তার স্কোয়ার প্লাস কী হবে y1 - y2 তার স্কোয়ার। তো x1 বলতে এটা, y1 বলতে এটা, x2 বলতে এটা, y2 এটা। তো আমি তোমাদের বোঝার সুবিধাতে এখানে লিখে নিলাম, ঠিক আছে। তোমরা যদি পরীক্ষায় মানে বুঝতে না পারো তাহলে এখানে নিচে নিচে লিখে নেবে, তারপর রাবার দিয়ে মুছে নেবে, ঠিক আছে, মানে পেন্সিল দিয়ে লিখে নেবে, রাবার দিয়ে মুছে দেবে। তো দেখো x1 মানে কোনটা, -2, মাইনাস x2 হলো -3, তাহলে মাইনাস হচ্ছে প্লাস আসবে +3, y1 কত -11 মাইনাস y2 কত 7 তার স্কোয়ার। তো সমান সমান √, মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়, তাহলে 3 থেকে 2 গেলে আসবে 1 তার স্কোয়ার আসবে, মাইনাসে আসবে প্লাস, প্লাস মানে কি যোগ করব 18 হবে, আর চিহ্নে থাকবে বড় সংখ্যা সামনেটার মানে মাইনাস থাকবে, ঠিক আছে। সমান সমান √, 1 স্কোয়ার মানে কত আসবে 1 প্লাস মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসে প্লাস আসবে, 18 স্কোয়ার মানে দুটো 18 আমরা গুণ করে নেবো, 18 64 4 হাতে 6, 8 8 8 4 কত আসবে 14, 1 ঘর কাটবো, 8 8 1 8 4 2 1 2 3, তাহলে √, তাহলে এখন কত থাকবে √325 থাকবে, ঠিক আছে। তো √325 এলো, এই √325 বর্গমূল হয় না, তাই আমরা এখানেই এই পর্যন্ত রাখবো। আবার আমরা লিখবো যে সুতরাং -2, -11 ও এই বিন্দুটা লিখবো, ঠিক আছে। বিন্দুটার নাম কি আছে, যে 4, 6, তাহলে 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব, 4, 6 বিন্দু দুটির মধ্যে দূরত্ব সমান সমান √। তাহলে একই সূত্র দেবো, x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, তাহলে সমান সমান √। x1 কত, x1 হলো -2 মাইনাস x2 কত এটা 4 তার স্কোয়ার প্লাস y1 কত -11 মাইনাস y2 বলতে 6 স্কোয়ার সমান সমান √। মাইনাসে আসবে প্লাস, যোগ করি 4 আর 2 6, চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা স্কোয়ার হবে, আবার মাইনাসে প্লাস, তাহলে 11 আর 6 যোগ করে আসবে 17, চিহ্ন থাকবে বড় সংখ্যা সামনেটা, ঠিক আছে। তাহলে সমান সমান √, মাইনাসের উপর স্কোয়ার মানে মাইনাসে প্লাস হয়, 6 স্কোয়ার মানে কত হবে 36, যোগ মাইনাসের স্কোয়ার মানে মাইনাসে প্লাস আসবে, তো প্লাসে আর প্লাসে গুণ করলে প্লাসই আসবে, 17 স্কোয়ার মানে দুটো 17 আমরা গুণ করে দেবো, 7 7 49 9 এত 4 7 7 7 4 11, 1 ঘর কাটবো, 7 7 1 1 9 8 2 মানে কত হবে 289। তো আমরা যোগ করে দিই √, 9 6 15 15 5 থাকবে 1 8 আর 3 হলো 11 1 12 12 2 আর থাকবে কত 1, তাহলে 3, √325 একক। তো দেখো এটাও এসেছে √325 একক, এটাও এসেছে √325 একক। তাহলে এখন আমরা লিখে নেব যে সুতরাং যে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে দূরত্ব সমুদ্রবর্তী। তো দেখো লিখে নিয়েছি -2, -11 বিন্দুটি -3, 7 ও 4, 6 বিন্দুটা থেকে সমুদ্রবর্তী প্রমাণিত। অবশ্যই তোমরা এটা লিখবে, ঠিক আছে, প্রমাণিত।